এনআরসি করতে দেব না। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এনপিআর, এনআরসি আর সিএএ, তো এই তিনটে জিনিস অ্যাকচুয়ালি কি, এদের সংজ্ঞা কি, আর এগুলো আমাদের দেশে আইনে কিভাবে যুক্ত আছে। তো চলুন এই তিনটের মধ্যে পার্থক্য এক প্রকার কি আমরা এই ভিডিওতে জেনে নিই। সবার প্রথমে আমরা জানবো এই তিনটে শব্দের ফুল ফর্ম কি। এনপিআর এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। 2 নম্বর এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, আর 3 নম্বর সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো এই ফুল ফর্ম থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে 3 নম্বর অর্থাৎ সিএএ এইটা একটা অ্যাক্ট অর্থাৎ আইন, বাকি আগের দুটো কিন্তু আইনের আওতায় নেই, ওগুলো হচ্ছে একটা প্রসেস। তো চলুন একটা একটা করে আমরা ধাপে ধাপে আলোচনা করি। তো আশা করব এই ভিডিওটা দেখার পর কারোর আর এই বিভ্রান্তি থাকবে না, যতটা পারবো দূর করার চেষ্টা করব। তো চলুন আমরা জানবো এনপিআর অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। এই যে পপুলেশন রেজিস্টার, আমরা যখন যে কোনো স্কুলে কলেজে বিভিন্ন জায়গায় যখন পড়ি, তো সেখানে আমাদের একটা রেজিস্ট্রেশন করতে হয়, অর্থাৎ আমি সেই কলেজের ছাত্র। ঠিক সেরকম একটা দেশে যে কতজন মানুষ বসবাস করছে, সেখানে যে কোনো ধর্মের, যে কোনো ভাষাভাষীর কারা এই আওতায় পড়বে, যারা কোনো একটা অঞ্চলে কোনো একটা নির্দিষ্ট জায়গায় 6 মাস বা তার বেশি বসবাস করছে, আগামী 6 মাস বসবাস করার উদ্দেশ্যে আছে। তো এরকম যে কোনো জনগণ একটা দেশের, তারা এই এনপিআর এর আওতায় পড়বে। আরেকটা জিনিস, এই এনপিআর এর মধ্যে শুধুমাত্র যে সেই দেশের মানুষ সেই আওতায় আসবে তা নয়, যে কোনো বিদেশি হতে পারে, তারাও যদি এসে 6 মাস থাকে এবং সেখানে 6 মাস ধরে আছে, তারাও কিন্তু এর আওতায় পড়বে। তো এই পদ্ধতিটাই হচ্ছে এনপিআর অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। অর্থাৎ আমাদের দেশ দেখতে চাই যে এখন ভারতে বর্তমানে কতজন মানুষ আছে, কতজন বসবাস করছে। এই নিয়মটা করা হয়েছিল আমাদের ভারতবর্ষে সিটিজেনশিপ অ্যাক্ট 1955-তে। মানে এর থেকে কোনো আইডি সংগ্রহ করা হবে না, শুধু জাস্ট কতজন মানুষ বসবাস করছে, কোন শ্রেণীর মানুষ বসবাস করছে, কোন ধর্মের এটসেট্রা, এইগুলো শুধুমাত্র ডেটা কালেকশন করবে দেশ সরকারের। এই ডেটা কালেকশনটার মূল উদ্দেশ্য কি? ডেটা কালেকশনের মূল উদ্দেশ্য, ধরুন আপনি একটা অনুষ্ঠান করছেন, তো কতজন রেজিস্টার হয়েছে, কতজন রেজিস্ট্রেশন করেছে, সেটা যদি আপনি হিসাব পান, তাহলে আপনি কি করবেন, সেই মতো অ্যারেঞ্জ করতে পারবেন, তাই তো? তাদের খাওয়া দাওয়া বলুন, যাই কিছু একটা অ্যারেঞ্জ করতে পারবেন, একটা আন্দাজ পাবেন। ঠিক সেরকমই এই ডেটা থাকলে সরকার ভালোভাবে জানতে পারবে এবং সেই অনুসারে নীতি বানাতে পারবে। এবারে আসছি আমরা এনআরসি, যেটা হচ্ছে এই এনপিআর এর ঠিক পরের ধাপটা, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন। এটাও কিন্তু কোনো আইন নয়, আগেরটাও কিন্তু কোনো আইন নয়, আমি আগেই বলেছি এটাও কোনো আইন নয়, এটা একটা প্রক্রিয়া অর্থাৎ প্রসেস। যেমন এনপিআর জনসংখ্যা, আর এনআরসি হলো সেই জনসংখ্যার মধ্য থেকে নাগরিকদের চিহ্নিত করার ব্যবস্থা। খুব ভালো করে বুঝবেন, এনপিআর হচ্ছে কতজন জনগণ আছে, আর এনআরসি হচ্ছে সেই জনগণের মধ্যে, সেই জনসংখ্যার মধ্যে আমাদের দেশের নাগরিক যারা, তাদেরকে মানে চিহ্নিত করার একটা ব্যবস্থা। এর মাধ্যমে কি হবে না, যারা অবৈধভাবে অভিবাসী যারা প্রবেশ করছে, তাদেরকে আলাদা করা যাবে। দেখুন, বিভিন্ন দেশ থেকে বিভিন্নভাবে, আমি পরিষ্কার করেই বলছি যে ধরুন পাকিস্তান আর বাংলাদেশ থেকে সেই 1947 সাল থেকে সেই ভারতে অনুপ্রবেশ কিন্তু হয়েই আসছে। আজ পর্যন্ত কিন্তু কোথাও শোনা যায়নি যে ভারতীয়রা অন্য কোনো দেশে গিয়ে অনুপ্রবেশের জায়গা নিচ্ছে। তো সেই জন্যই আমি এই এক প্রকার মেন উদ্দেশ্য এটাই বলছি। তো ভারতে প্রথমে এনপিআর যে কতজন পপুলেশন আছে এগুলো, এর পরের ধাপে তাদেরকে কি করা হচ্ছে না, চিহ্নিতকরণ করা হচ্ছে যে কারা ভারতীয়, কারা ভারতীয় নয়। তো এবারে জানবো আমরা এনআরসি প্রক্রিয়া বা এর ইতিহাসটা কি। এখন এটা প্রথম তৈরি হয় 1951 সালে, এরপর শুধুমাত্র আসামে আপডেট করা হয়েছিল। আসামের জন্য এই ব্যবস্থা চালু হয়েছিল 1971 সালেতে, এবং 1971 সালের পর। কেন? কারণ যেহেতু ওই সময় বাংলাদেশ যুদ্ধ সময় বহু অভিবাসী অর্থাৎ বহু অনুপ্রবেশকারী আসামে ঢুকে পড়েছিল, তাই তখন 40 লাখ
বাদ পড়েছিল। তো সেই জন্যই 1971 সালে আগের যে ডেটার ভিত্তিতে বংশানুক্রম যাচাই হয়েছিল। 40 লাখ মানুষ অনুপ্রবেশ করছে। আরে আপনারই থাকার জায়গা নেই ঠিক করে, আপনার কাজ নেই, আমার কাজ নেই, আর যদি এইভাবে দিনে 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 লক্ষ লক্ষ মানুষ অনুপ্রবেশ করে, ভাবতে পারছেন সেই জায়গাটা, সেই অঞ্চলটা, সেই দেশটার কি হবে? তো এই যে চিহ্নিতকরণ করার পদ্ধতি, প্রক্রিয়া, এটা এনআরসির মাধ্যমে করা হয়। এখন কথা হচ্ছে ভয়ের কিছু নেই। কেন বলছি? কারণ আমি আগেও বললাম এক্ষুনি, যেমন কলেজ বা স্কুলে যখনই আমরা যে কোনো জায়গায় যাই, একটা হোটেলে গেলেও আমাদেরকে আই কার্ড দিতে হয়, তাই না? আমরা সেখানে একদিন থাকবো, দুদিন থাকবো, সেখানে আমাদেরকে প্রমাণপত্র দিতে হয়। যতজন যাবে প্রত্যেকের নেই। কেন নেই? তাহলে আপনি একটা অন্য দেশ থেকে এসে একটা দেশে থাকবেন, তার কোনো প্রমাণপত্র থাকবে না কেন? তো এইটাকে আইডেন্টিফাই করার জন্যই আমাদের দেশে চালু হয় দ্বিতীয় ধাপ, যেটা যার নাম এনআরসি। আবারও বলছি, কিন্তু এনআরসিও কোনো আইন নয়, অ্যাক্ট নয়। এটা জাস্ট শুধু আইডেন্টিফাই করা, মানে ধান থেকে আঁকড়াটাকে আলাদা করা, যেটা কোনো কাজে লাগে না আমাদের। এবারে আসবো 3 নম্বর স্টেপ, সিএএ, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা হচ্ছে একটা আইন, কারণ আইন না করলে আবার কেউ মানবে না। এখন যদি কিছু নির্দিষ্ট ধর্মাবলম্বী মানুষ, যারা ধরুন বাংলাদেশ খুবই বিখ্যাত, পাকিস্তান বা আফগানিস্তান থেকে এসেছেন এবং তারা সংখ্যালঘু হিসাবে নিজেদের হয়েছেন, কারণ তো সেই জন্যই বলছি যে আমাদের ভারতবর্ষে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে সব এসেছে, তারা যখন আসছে সংখ্যালঘু, তো সেই জন্যই যে সংখ্যালঘু তারা যাতে কোনোভাবে নির্যাতিত না হয়, তো তাদের নাগরিকত্ব দিতে চাই। তবে সেটি হয় সিএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। এটা একটা আইন, আর বাকি যে দুটো ছিল প্রক্রিয়া। এখন এর মূল লক্ষ্য বা এর বাস্তবায়নটা কি না, সিএ শুধুমাত্র হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসিক ও খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়ার কথা বলে, যারা 31শে ডিসেম্বর 2014 আগে ভারতে এসেছে এবং আগে যেখানে 11 বছর থাকতে হতো, সেই জায়গায় নাগরিকত্ব পাওয়ার জন্য এখন 5 বছরই তা মিলবে। উত্তর পূর্ব ভারতে যেগুলো সীমান্ত এলাকা এবং আইএলপি জোন, এতে প্রযোজ্য নয়। এনপিআর মানে সকলকে অন্তর্ভুক্তি, এনআরসি মানে অবৈধদের বাদ দেওয়া, ছাঁটাই করা, আর সিএ মানে হচ্ছে নির্দিষ্ট কিছু সংখ্যালঘু অভিবাসীদের নাগরিকত্ব দেওয়া, যারা সংখ্যালঘু। আবার বলছি, যারা সংখ্যালঘু।